নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক প্রফুল্ল রায়ের উত্তাল সময়ের ইতিকথা। আজ উপন্যাসের ষষ্ঠদশ পর্ব। খুব ভোরে ওঠা চিরকালের অভ্যাস বিনয়ের। দেশে থাকতে দাদু হেমনাথ মিত্র তাকে সূর্যোদয়ের আগেই জাগিয়ে দিতেন। সেটাই পরে অভ্যাসে দাঁড়িয়ে যায়। কিন্তু আজ কতক্ষণ ঘুমিয়েছিল খেয়াল নেই। হঠাৎ আবজাভাবে বাইরে কোথাও হইচই চেঁচামেচির আওয়াজে ঘুমটা ভেঙে গেল। চোখে পড়ল অনেক বেলা হয়ে গেছে। কুয়াশা টুয়াশা উধাও, তপ্ত রোদে ভরে গেছে চারিদিক। ঘুম ভাঙলেও তার রেশটা এখনো পুরোপুরি কাটেনি। আওয়াজটা কোত্থেকে আসছে প্রথমটা বুঝতে পারল না। কিছুক্ষণ পরেই টের পেল জঙ্গল কেটে যেখানে উদ্বাস্তুদের জমি দেওয়া হয়েছে সেখানে বহু লোক একসঙ্গে তুমুল শোরগোল বাঁধিয়েছে। কি হতে পারে? খাট থেকে নামতে গিয়ে বিনয় লক্ষ্য করল ওধারের খাটটা ফাঁকা। সে টের পায়নি শেখরনাথ কখন বেরিয়ে গেছেন। বিনয় ঘরের বাইরে এসে লম্বা লম্বা পায়ে উত্তর দিকে যেতে যেতে দেখতে পেল কলোনির প্রায় সবাই সেখানে জড়ো হয়ে উত্তেজিতভাবে একটানা চেঁচিয়ে চলেছে। নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। বিনয় চলার গতি বাড়িয়ে দিল। তার পেছন পেছন পরিতোষ, আমিন, লাডিন, চেনম্যান ধনপত এবং রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের আরও কয়েকজন ছুটতে ছুটতে আসতে লাগল। বিনয় লক্ষ্য করল আরও উত্তরে পেরিমিটার রোডের দিক থেকে হাঁটু অবধি ধুতি তুলে হনহন করে হেঁটে আসছেন শেখরনাথ। খুব সম্ভব সকালে উঠে জঙ্গল কেটে জারোয়াদের সীমানা আজ আরও কতটা ছোট করা হচ্ছে সেটা দেখতে গিয়েছিলেন। জারোয়াদের ব্যাপারটা মাথা থেকে কিছুতেই বের করে দিতে পারছেন না। শোরগোল শুনে সচকিত শেখরনাথ এখন ঊর্ধ্বশ্বাসে পা চালাচ্ছেন। শেখরনাথ, বিনয় এবং পুনর্বাসনের কর্মীরা প্রায় একই সঙ্গে পৌঁছে গেল। রিফিউজিরা গোল হয়ে দাঁড়িয়ে বৃত্তের ভেতর কিছু একটা লক্ষ্য করতে করতে সমানে চেঁচিয়ে যাচ্ছে। শেখরনাথদের দেখে তারা সরে সরে পথ করে দিল। দৃশ্যটা এই রকম। সেই পাকানো খয়াটে চেহারার সনাতন দাস একটা লম্বা চওড়া জোয়ান ছেলেকে চিৎ করে ফেলে তার বুকের ওপর চেপে বসে সাঁড়াশের মতো দুই হাতে গলা টিপে ধরেছে। প্রচণ্ড আক্রোশে সনাতনের মুখটা গনগন করছে। গর্তে বসা চোখ থেকে আগুন ঠিকরোচ্ছে। মনে হয় সনাতনের ওপর কোনো দানব ভর করেছে। যুবকটিকে বিনয় চেনে। কিছুদিন আগে তার সঙ্গে এই জেফ্রি পয়েন্টেই পরিচয় হয়েছিল। নাম বৃন্দাবন বসাক। তার বয়স কম, তরতাজা চেহারা। ইচ্ছে করলে সনাতনকে সে আছাড় মেরে হাড়গোড় চুরমার করে দিতে পারে। কিন্তু বৃন্দাবনের সেরকম কোনো ইচ্ছাই যেন নেই। তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে, দম বন্ধ হয়ে যাচ্ছিল, তবু সনাতনকে ঠেলে সরিয়ে দিচ্ছে না। ওদের পাশে বৃন্দাবনের ভারী সুন্দর বউটি, যার নাম মায়া, মুখে কাপড় গুঁজে অঝরে কেঁদে চলেছে। কয়েকজন উদ্বাস্তু সনাতনের হাত ধরে টানাটানি করে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সনাতন শুধু গলা টিপেই ধরে নেই, এক টানা কুৎসিত গালাগালিও দিয়ে যাচ্ছে। শোরে সাও, তরে আমি জমের বাড়ি না পাঠাইয়া সারুম না, তোর কয়েলজা ফাইরা রক্ত খামু। সনাতন তো সবেকাল জেফ্রি পয়েন্টে এসেছে, বৃন্দাবনরা এসেছে অনেক আগে। তার উপর সনাতনের এত ক্রোধ, এত আক্রোশ কেন? মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না বিনয়। বিমূঢ়ের মতো সে তাকিয়ে আছে। শেখরনাথ হাত তুলে উদ্বাস্তুদের হল্লা থামিয়ে দিয়ে গম্ভীর গলায় সনাতনকে ধমকে উঠলেন, এই, ওকে ছেড়ে দাও, ছাড়ো বলছি। সনাতন ছাড়ল না। শেখরনাথের ধমকানি তার কানে ঢুকেছে বলে মনে হলো না। শেখরনাথ এবার লাডিন আর ধনপতকে বললেন, তোমরা ওদের ছাড়িয়ে দাও। লাডিন এবং ধনপত দুজনেরই 6 ফিটের ওপর হাইট, 40 ইঞ্চির মতো বুকের ছাতি, শরীরে অসীম শক্তি। তারা সনাতনকে 2 হাত ধরে এক হ্যাঁচকা টানে বৃন্দাবনের বুকের ওপর থেকে তুলে আনল। এদিকে পুনর্বাসনের 2জন কর্মী কোত্থেকে 2টো চেয়ার নিয়ে এসেছিল শেখরনাথ আর বিনয়ের জন্য। তারা বসে পড়লেন। সনাতন লাডিনদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে বৃন্দাবনের ওপর ফের চড়াও হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করছিল,
আমারে সাইরা দেন, সাইরা দেন। শেখরনাথ বললেন, ছেড়ো না, ধরে রাখো। সনাতনকে জিজ্ঞেস করলেন, কেন তুমি বৃন্দাবনের গলা টিপে ধরেছিলে? সনাতন গলা থেকে বিষ উগড়ে দিল। ওই খান কিরপুত আমার বউরে ভাগাইয়া লইয়া আন্ধার মানে পলাইয়া আইছে। ওই যে মাগি মুহে কাপড় গুইজা কানতে আছে, ও আমার বউ। মাগি বেবুষ্যের থিকাও খারাপ কর্তা। শেখরনাথ হকচকিয়ে গিয়েছিলেন। বিনয় এবং অন্য সবাই হতভম্ব। এমন একটা সুন্দরী মেয়ে, সনাতনের মতো গাল ভাঙা খাড়া খাড়া চুল আধবয়সী সনাতনের স্ত্রী হতে পারে, এটা ভাবাই যায় না। শেখরনাথ তার গাম্ভীর্য বজায় রেখে সনাতনকে বললেন, মুখ থেকে আর একটা নোংরা কথাও বের করবে না। যদি না শোনো, লাডিনরা তোমার ছাল চামড়া তুলে ফেলবে। এবার ডুকরে কেঁদে উঠল সনাতন। কর্তা, সাদে কি আর মুথিকা গালি বাই রয়? আমার কি সর্বনাশটা ওই শয়তানে করছে, একবার ভাইবা দেখেন। শেখরনাথের দৃষ্টি এবার বৃন্দাবনের ওপর গিয়ে পড়ল। সনাতন যা বলছে তা কি ঠিক? সনাতনের হাত থেকে মুক্তি পেয়ে বৃন্দাবন উঠে বসেছিল। জোরে জোরে বেশ কিছুক্ষণ শ্বাস টেনে স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে। সে অপরাধীর মতো মুখ নামিয়ে রইল। শেখরনাথ তীক্ষ্ণ চোখে তাকে লক্ষ্য করছিলেন। মায়াকে দেখিয়ে ফের জিজ্ঞেস করলেন, এই মেয়েটি কি সত্যি তোমার বিয়ে করাবো? বৃন্দাবনের মাথা আরও নুয়ে পড়ল। মায়া এক নাগাড়ে কেঁদেই যাচ্ছিল, আর কান্নার তোর হঠাৎ কয়েক গুণ বেড়ে গেল। শেখরনাথ কড়া গলায় বৃন্দাবনকে বললেন, চুপ করে থাকলে চলবে না, যা বললাম তার উত্তর দাও। আসল ব্যাপারটা কি আমাকে জানাও। সনাতন জ্বলন্ত চোখে বৃন্দাবনের দিকে তাকিয়ে আছে। সে বলল, ওর কইলজায় কি সাচা কথা কওনের সাহস আছে? আমি আপনারে কই কর্তা। কি ভেবে শেখরনাথ বললেন, আচ্ছা বলো। সনাতন শুরু করল। তাদের আদি বাড়ি ছিল ফরিদপুরে। দেশভাগের পর পাকিস্তানে থাকা গেল না। সংসারে তার স্ত্রী মায়া এবং সে ছাড়া অন্য কেউ নেই। লক্ষ লক্ষ ছিন্নমূল মানুষের সঙ্গে তারাও কলকাতায় চলে আসে। ফরিদপুরে নিজেদের গ্রাম এবং আশপাশের কয়েকটা এলাকা ছাড়া জন্মের পর থেকে দূরে আর কোথাও যায়নি সনাতন। কলকাতার মতো বিশাল শহরে এসে একেবারে দিশেহারা হয়ে পড়েছিল। শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে এবং সামনের বিরাট চত্বরে 7-8 হাত লম্বা এবং 6-7 হাত চওড়া চৌকো জায়গার চারপাশে ইট বসিয়ে সীমানা তৈরি করে কয়েকশো উদ্বাস্তু ফ্যামিলি থাকে। সরকারি বেসরকারি লঙ্গরখানায় গিয়ে খায়। সনাতন তার বউ মায়াকে নিয়ে এই রকম একটা ছোট জায়গায় কোনো রকমে ঘাড় গুঁজে থাকত। তাদের ঠিক পাশের খোপটায় ছিল বৃন্দাবনরা। সে থাকত তার খুড়াখুড়ি আর 2 খুড়তুতো ভাই বোনের সঙ্গে। তার বাপ মা রায়েটে মারা গেছে। ওদের বাড়ি ঢাকা ডিস্ট্রিক্টে। বছরখানেক শিয়ালদায় কাটানোর পর বৃন্দাবনের খুড়াখুড়িরা যাদবপুর নাকতলার কাছে জবরদখল কলোনিতে খানিকটা জমি জোগাড় করে চলে যায়। কিন্তু বৃন্দাবন শিয়ালদা স্টেশনের মাটি কামড়ে পড়ে রইল। সে কিছুতেই জবরদখল কলোনিতে যাবে না। তখন কি সনাতন জানত তলায় তলায় মায়ার সঙ্গে বৃন্দাবনের পীড়িত শুরু হয়েছে? এদিকে সরকারি কর্তারা আন্দামানে পাঠানোর জন্য রোজ শিয়ালদা স্টেশনে এসে ছিন্নমূল মানুষগুলোকে সমানে বোঝাচ্ছে। একদিন সনাতনের চোখে ধুলো ছিটিয়ে মায়াকে নিয়ে উধাও হয়ে যায় বৃন্দাবন। সনাতন উন্মাদের মতো মায়ার অনেক খোঁজ করেছে, কিন্তু তার হদিশ পায়নি। শেষ পর্যন্ত সেও আন্দামানে পুনর্বাসনের জন্য চলে এসেছে। যা কখনো ভাবতে পারেনি জেফ্রি পয়েন্টে এসে তারই সন্ধান পেল। সনাতন বলতে লাগল, কাইল সন্ধ্যায় আমরা এখানে আইসি। আইজ সকালে ঘুম থেকে উইটটা চা চু খাইয়া ভাবলাম নয়া জাগাহান কেমন একটু ঘুইরা দেহি। ঘুরতে ঘুরতে দেখলাম ওই 2 হালাহালি খ্যাতে কাম করতে আসে। মাথায় যেন আগুন ধইরা গেল। বৃন্দাবনের উপর জাপাইয়া পইরা গলার নলি যাইতা ধরলাম। কথা শেষ করে হাঁপাতে লাগল সনাতন। একটু পর আবার বলল, হগল খুইলা কইলাম, অহন বিচার করেন কর্তা। শেখরনাথ সোজাসুজি মায়ার দিকে তাকালেন।
সনাতন এতক্ষণ যা বলল তা কি ঠিক? যে মেয়েটা ভয়, লজ্জায়, আতঙ্কে কুঁকড়েছিল, সমানে কাঁদছিল, আচমকা সে শটান দাঁড়িয়ে পড়ল, বলল, হ, ঠিকই কইছে। তারপর সনাতনের দিকে আঙুল বাড়িয়ে দিল, অরে কয়টা কথা জিগান বড় কর্তা, দেশে থাকতে নিশা ভাঙ কইরা আমার রোজ পিটাইতো না, সংসার খরচের টাকা পয়সা দিত না, কতদিন না খাইয়া উপাস দিয়া যে থাকছি, তবু অরে সাইরা যাই নাই। কিন্তু কলকাতা আইয়া যখন বুঝলাম মাইয়া মাইনসের দালালগো কাছে আমারে বেইসা দেওনের মতলব করছে, তখন বৃন্দাবনের লগে পলাইয়া আন্ধার মানে চইলা আইসি। নইলে এতদিনে আমি বাজাইরা মাইয়া মানুষ হইয়া যাইতাম। বৃন্দাবন আমারে বাঁচাইয়া দিছে, অহন আইসে স্বামীগিরি ফলাইতে। জিগানরে যা কইলাম সাচ্চা না মিছা? বিনয় হতবাক। যে মেয়েটা লজ্জায় সংকোচে কান্নাকাটি করছিল, সে মুহূর্তে এতটা পাল্টে যাবে কে ভাবতে পেরেছে? সবার চোখ এবার এসে পড়ল সনাতনের ওপর। সাপের মাথায় ধুলো পড়া ছিটিয়ে দিলে যেমন হয়, সেইভাবে মিইয়ে গেছে সে। ঘাড় ভেঙে তার মাথাটা যেন বুকের ওপর ঝুলে পড়েছে। শেখরনাথ যা বোঝার বুঝে নিয়েছেন। মায়াকে জিজ্ঞেস করলেন, তুমি সনাতনের ঘর কি করতে চাও না? মায়ার স্পষ্ট দ্বিধাহীন জবাব, না বড় কর্তা, এই কথাহান আমারে আর কইয়েন না। ভগবানের দয়ায় একবার ওর হাত থিকা নিষ্কৃতি পাইছি, ফির যদি ওর ঘর করতে হয় আমি গলায় দড়ি দিমু। তুমি বৃন্দাবনের সঙ্গেই থাকতে চাও? নতচোখে মায়া বলল, হ। শেখরনাথ লাডিনদের বললেন, তোমরা সনাতনকে একটা ঘরে নিয়ে আটকে রাখো, ওর ব্যাপারে কি করা দরকার দুপুরে ভেবে ঠিক করব। দুপুরে খাওয়া দাওয়ার পর যে ঘরটায় বিনয়দের সাময়িক থাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানে পরিতোষ বণিক এবং জেফ্রি পয়েন্ট সেটেলমেন্টের আরও 2-4 বাঙালি অফিসারকে ডাকিয়ে আনালেন শেখরনাথ। বিনয়ও সেখানে আছে, কিন্তু সে সাংবাদিক, শুধুই শ্রোতা এবং দর্শক মাত্র। শেখরনাথ বললেন, সকালের ওই বিশ্রী ঘটনাটার পর আমি অনেক ভেবেছি, সনাতনকে এখানে রাখা ঠিক হবে না। বৃন্দাবন আর মায়ের ওপর ওর যা আক্রোশ, যে কোনো সময় খুনোখুনি কাণ্ড ঘটে যেতে পারে। পরিতোষ বলল, আপনি ঠিকই কইছেন কাকা, সারাক্ষণ তো সনাতন রে চৌকে চৌকে রাখুন যাইব না। হে সারা, মায়া তো কষ্ট কইয়াই দিছে, হ্যাঁ সনাতনে ঘর করব না, আর এহান থিকা বিদায় করনি ভালা। বাকি অফিসাররা তার কথায় সায় দিল। শেখরনাথ বললেন, আমি আর বিনয় যে গাড়িটায় মোহনবাসীদের নিয়ে এখানে এসেছি, সেটা এখনো রয়ে গেছে। বিশুকে একটা চিঠি লিখে দেব, সে যেন সনাতনকে মিডল আন্দামানের সেটেলমেন্টের রিহ্যাবিলিটেশনের বন্দোবস্ত করে দেয়। কাল সকালে লাডিন আর ধনপথ ওই গাড়িতে সনাতনকে পাহারা দিয়ে পোর্ট ব্লেয়ারে বিশুর কাছে পৌঁছে দিয়ে আসুক। পরিতোষরা বলল, এই থিক্কা কারেক্ট ডিসিশন আর হয় না। দিন 7 হলো সনাতনকে পোর্ট ব্লেয়ারে পাঠানো হয়েছে। উদ্বাস্তুদের দৈনন্দিন জীবন পুরনো ছকেই চলছে। সকালে উঠে চা রুটি টুটি খেয়ে নিজের নিজের জমিতে গিয়ে বন তুলসীর ঝাড় কাটা, আগাছা এবং ছোট ছোট গাছগুলির শিকড় মাটি থেকে উপড়ে ফেলা, দুপুরে এসে চান টান করে খাওয়া দাওয়া চুকিয়ে কিছুক্ষণ জিরিয়ে আবার জমিতে নামা। 15 বিঘে করে জমি সাফ করা তো মুখের কথা নয়। সন্ধে অবধি কাজ করে ফিরে আসে তারা, কিছুক্ষণ গল্প স্বল্প, তারপর খেয়ে দে কোনোদিন একটু আদ্রু গান বাজনা, নইলে শটান বিছানায় গিয়ে শুয়ে পড়া। ঠিক সপ্তাহখানেক বাদে একটু বেলার দিকে টেবিলে বসে নতুন ভারতের জন্য একটা প্রতিবেদন লিখছিল বিনয়। শেখরনাথ ঘরে নেই, উদ্বাস্তুদের সঙ্গে খুব সম্ভব দূরের কোনো জমিতে গেছেন। পুনর্বাসন দপ্তরের কর্মীদেরও সারা শব্দ পাওয়া যাচ্ছে না, এদিকটা একেবারে নিঝুম। হঠাৎ ভটভট আওয়াজে চমকে উঠল বিনয়। কাছেই সমুদ্র। জানলা দিয়ে বাঁ দিকে তাকাতেই চোখে পড়ল লা পোয়েদের সেই ধবধবে মোটর বোট, যার নাম সি বার্ড। ঢেউ কেটে কেটে এগিয়ে এসে পাড়ের কাছে নোঙর ফেলল। বিনয়ের বুকের ভেতর শিহরণ খেলে যায়।
সেল কালেক্টরদের এই বোটটা আসবে সেজন্য যেন হাজার হাজার বছর অপেক্ষা করে আছে বিনয়। মোটর বোটটা থেকে নেমে সেটেলমেন্টের দিকে এগিয়ে এলো লাপওয়ে। বিনয় কাগজ কলম রেখে জানলার পাশে গিয়ে দাঁড়িয়েছিল। লাপওয়ে কাছাকাছি আসতেই সে তাকে ডাকল, আসুন আসুন। লাপওয়ে কপালে হাত ঠেকিয়ে বলল, নমস্তে। তারপর ঘরের ভেতর ঢুকল। হেসে হেসে বলতে লাগলো, দেখুন আমি যা ওয়াদা করেছিলাম সেটা রেখেছি, ঠিক চলে এলাম। চাচাজিকে তো দেখছি না। উনি উদ্বাস্তুদের সঙ্গে বোধহয় জমিতে গেছেন। তা আপনারা কবে মিডল আন্দামানে যাবেন? এখানে 8-10 রোজ সিপি তুলব, তারপর যাব। আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সেদিন পোর্ট ব্লেয়ারে কি বললাম আপনাকে ভুলে গেছেন? নেহি নেহি, ভুলে গেলে কি জেফ্রি পয়েন্টে আসতাম? আপনি তৈয়ার থাকবেন। আমি তৈরিই আছি। যেদিন বলবেন সেদিনই আপনাদের সঙ্গে বেরিয়ে পড়ব। ঠিক হ্যাঁ, আমি এখন উঠি। চাচাজির সাথে একবার মোলাকাত করে সিপি তুলতে যাব। লাপওয়ে ঘর থেকে বেরিয়ে ডান দিকে শেখরনাথের সন্ধানে চলে গেল। কিছুক্ষণ চুপচাপ বসে রইল বিনয়। অবনীমোহনের সেই চিঠি দুটোর কথা মনে পড়ে গেল তার। কাশীর আশ্রমে শেষ শয্যায় শুয়ে অনুতপ্ত গ্লানিবোধে জর্জরিত বাবা ব্যাকুলভাবে লিখেছেন, ঝিনুককে খুঁজে বের করে বিনয় যেন তাঁর কাছে নিয়ে যায়। মৃত্যুর আগে তিনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। কিন্তু চিরদুঃখী ঝিনুক অভিমানে অসম্মানে একদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। তাকে কি অবনীমোহনের কাছে কাশীতে নিয়ে যাওয়া সম্ভব হবে? সে কি আদৌ যেতে রাজি হবে? এই প্রশ্নটা আগেও বারবার নিজেকে করেছে বিনয়। যথেষ্ট সংশয় আছে তার। তবু বাবার চিঠিটা নিয়ে লাপওয়েদের মোটর বোটে 60 মাইল সমুদ্র পাড়ি দিয়ে মিডল আন্দামানের সেটেলমেন্টে তাকে ঝিনুকের কাছে যেতে হবে, যেতেই হবে। এই প্রতিজ্ঞাটি মনে মনে কতবার যে সে করেছে। মোহনবাসীকে মৃত্যুর হামুখ থেকে বাঁচিয়ে পোর্ট ব্লেয়ারের থেকে যেদিন বিনয়রা জেফ্রি পয়েন্টে নিয়ে এলো, তার পরপরই নতুন 36টা ডিপি ফ্যামিলিও চলে এসেছে। শেখরনাথ লক্ষ্য করেছেন সেটেলমেন্টের কটা ব্যারাকে আগে আসা উদ্বাস্তুদের সঙ্গে ওদের রাখা হয়েছে। এতে নতুন পুরনো সব উদ্বাস্তুরই যে ভীষণ অসুবিধে হচ্ছে সেটা মুখ ফুটে না বললেও চলে। পরিতোষ বণিককে ডেকে আজ কঠিন গলায় তিনি জিজ্ঞেস করলেন, ব্যারাকে কতজন পুরনো রিফিউজি ছিল? সংখ্যাটা ঠিকঠাক জানালো পরিতোষ। 517 জন। বুড়াধুরা পোলাপান হগল মিলাইয়া। এতগুলো মানুষকে ঠাসাঠাসি করে 5টা ব্যারাকে ঢুকিয়েছ। নতুন যে 36টা ফ্যামিলি এসেছে সব শুদ্ধ তাদের মেম্বার কত? 172 জন। হিসেবে তো দেখছি কোনো গোলমাল নেই। ব্যারাকে যে পুরনো উদ্বাস্তুরা কষ্ট করে থাকে তাতে তাদের দম আটকে আসে। একটা ছুঁচ ফেলার যেখানে জায়গা নেই সেখানে আরও 172 জনকে ঢুকিয়েছ। রিফিউজিদের কি মনে করো তুমি আর তোমার কর্তারা? পোকামাকড়? অন্ধকূপ হত্যার মতো একটা কাণ্ড ঘটাতে চাও নাকি? পরিতোষ চুপ। শেখরনাথ বলেই যাচ্ছিলেন, এতগুলো মানুষ মেনল্যান্ড থেকে আসছে, এ খবরটা তোমাদের তো আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, নাকি হয়নি? পরিতোষ আস্তে ঘাড় কাত করল। ওই সে, তাহলে তাদের থাকার জন্য আগে থেকে কেন ব্যবস্থা করা হয়নি? পরিতোষের কোনো উত্তর নেই। শেখরনাথ ধমকে ধমকেই কথা বলছিলেন। এবার তার সুর আরও চড়ল। বিশু আর অন্য অফিসাররা তো সবই জানে। তারা তোমাদের বলেনি নতুন ফ্যামিলিগুলো থাকার জন্য অ্যারেঞ্জমেন্ট করে রাখতে? শেখরনাথ যেন একটা অতল খাদের কিনারায় তাকে ঠেলতে ঠেলতে নিয়ে এসেছেন। গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনো রকমে পরিতোষ বলল, কইছিলেন কিন্তু। কিসের কিন্তু? মাত্র কয়দিনের মধ্যে ব্যারাক বানান সম্ভব আসিল না, ভাবছিলাম। হাত তুলে পরিতোষকে থামিয়ে দিয়ে শেখরনাথ বললেন, কি ভেবেছিলে সেটা কে শুনতে চাইছে? তোমাদের ওপরওয়ালারা উদ্বাস্তু আসার কথা জানিয়েছে, সেই মতো তাদের অ্যাকোমোডেশনের বন্দোবস্ত করে রাখবে, এটাই তো তোমার কাজ। সেই জন্যেই তো এই সেটেলমেন্টের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। এতটুকু বোধ বুদ্ধি নেই?
কলকারখানার যন্ত্রপাতি নিয়ে তোমাকে ডিল করতে দেওয়া হয় না। কতগুলো নিরাশ্রয় ভিটেমাটি খুইয়ে আসা মানুষকে তোমার হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের জন্য সবচেয়ে আগে যা চাই তা হলো হিউম্যান কনসিডারেশন, মমতা। আর তুমি কিনা নিজের ইনএফিসিয়েন্সির জন্য সাফাই গাইতে শুরু করলে। আমি একেবারে অবাক হয়ে যাচ্ছি। অবিরল ভৎসনায় সিটিয়ে গিয়েছিল পরিতোষ। কি একটা জবাব দিতে যাচ্ছিল, কিন্তু গলায় স্বর ফুটল না। ঠোঁট দুটো থরথর করে কাঁপছিল। পরিতোষের ম্রিয়মান মুখের দিকে তাকিয়ে হয়তো করুণাই হয়েছে শেখরনাথের। তার কাঁধে একটা হাত রেখে এবার নরম গলায় বললেন, অনেক বকাবকি করেছি, রাগ করো না। সবসময় মনে রেখো, এই মানুষগুলো সর্বস্ব হারিয়ে ইন্ডিয়ায় এসেছে। দেশ যে স্বাধীন হয়েছে তার জন্য সবচেয়ে বেশি দাম দিতে হয়েছে এদেরই। ওরা যাতে এখানে এতটুকু কষ্টভোগ না করে সেদিকে লক্ষ্য রাখা উচিত। একটু থেমে ফের শুরু করলেন, যাক ওসব, শুনেছিলাম এখানে তাঁবুর সরঞ্জাম রয়েছে, ঠিক? হ্যাঁ। আস্তে মাথা নাড়ল পরিতোষ। এতক্ষণ ভয় অস্বস্তিতে কুঁকড়েছিল। মুখ চোখ দেখে মনে হয়েছিল সেই ভাবটা কেটে গেছে। শেখরনাথ বললেন, যতদিন না নতুন ব্যারাক ট্যারাক তৈরি হচ্ছে তাঁবু খাটানোর ব্যবস্থা করো। কটা তাঁবুর মতো মালপত্র আছে? 20-22টা হবে মনে হচ্ছে। ঠিক আছে, আজ থেকেই কাজ শুরু করে দাও। তাঁবুগুলো খাটানো হলে নতুন 36টা ডিপি ফ্যামিলিকে তার ভেতর রাখা হোক। অন্তত পুরনো ডিপি ফ্যামিলিগুলোর সঙ্গে ঠাসাঠাসি করে তাদের থাকতে হবে না। শেখরনাথের মতো একজন মানুষের কাছ থেকে নতুন বাড়তি একটা দায়িত্ব পেয়ে পরিতোষের হাতে পায়ে যেন বিদ্যুৎ খেলে গেল। প্রচণ্ড রাগারাগির পরও তিনি যে তার উপর আস্থা রেখেছেন, এটাই পরিতোষের কাছে বিরাট এক পুরস্কার। বিভাস নতুন উদ্বাস্তুদের জেফ্রি পয়েন্টে পৌঁছে দিয়ে পরদিনই চলে গিয়েছিল, নইলে তাকেই হয়তো এই দায়িত্বটা দিতেন শেখরনাথ। এটা পরিতোষের পক্ষে বিরাট স্বস্তি। নিজের কর্মক্ষমতা সে প্রমাণ না করে ছাড়বে না। বন বিভাগের কর্মীরা জেফ্রি পয়েন্টের উত্তর, পশ্চিম আর পূব দিকে জাঙ্গল ফেলিং অর্থাৎ বিশাল বিশাল গাছ কেটে জমি বের করছিল। হাঁক ডাক করে তাদের ডেকে আনল পরিতোষ। তাছাড়া পুনর্বাসন দপ্তরের কর্মীরা তো ছিলই, এমনকি উদ্বাস্তুদেরও ডাক পড়ল। সবাই জড়ো হলে তাদের তাঁবু খাটানোর কাজে লাগিয়ে দেওয়া হলো। পরিতোষ ছোটাছুটি করে বিপুল উদ্যমে তদারক করতে লাগল। এদের সকলের ওপর ছিলেন স্বয়ং শেখরনাথ। 3 দিনের মধ্যে পুরনো উদ্বাস্তুদের ব্যারাকগুলোর গা ঘেঁষে 21টা তাঁবু সারি দিয়ে মাথা তুলে ফেলল। আন্দামানের দুর্গম বনভূমি ঘেরা এই ভূখণ্ডে যেন ছিন্নমূল মানুষের জন্য 21টা বল্মিক। তাঁবু বানানো হওয়া মাত্র 36টি পরিবারকে সেগুলোর ভেতর নিয়ে যাওয়া হলো। তাঁবুগুলি বিরাট বিরাট, ভেতরে অনেকটা করে পরিসর। 20টা তাঁবুতে 2-3টে করে ফ্যামিলির জায়গা হয়েছে। বাকি একটায় 4টে ফ্যামিলি। বেশ হাত পা মেলে তারা থাকতে পারল। তাঁবু খাটানোর পর বন বিভাগ আর পুনর্বাসন দপ্তরের কর্মীরা আবার তাদের পুরনো ডিউটিতে ফিরে গেল। আপাতত বিশ্বজিৎদের জন্য নির্দিষ্ট 2টো ঘরের একটায় আছেন শেখরনাথ আর বিনয়। পাশের ঘরটায় আছে স্টিল ফটোগ্রাফার নকুল বিশ্বাস। দিন 3 পরের কথা। এখন বেশ রাত হয়েছে। একটা ঘরে দুপাশের দেওয়াল ঘেঁষে 2টো তক্তপোষে বিছানা। শিয়রের দিকে খোলা জোড়া জানলার এধারে চেয়ার টেবিল। ঘণ্টাখানেক আগে রাতের খাওয়া চুকিয়ে শেখরনাথ বিনয়ের সঙ্গে কিছুক্ষণ গল্প টল্প করে একটা খাটে শুয়ে পড়েছেন। তবে এখনো ঘুমননি। তার খাট ঘেঁষে ছোট নিচু টেবিলের ওপর কাঁচের লণ্ঠন জ্বলছে। সেই আলোয় তিনি একটা বই পড়ছেন। রাত্রিরে 1.5-2 বই না পড়লে তার ঘুম আসে না। বই পড়াটা তার দীর্ঘকালের প্রিয় অভ্যাস। অবশ্য যতকাল তিনি সেলুলার জেলে কাটিয়েছেন তখন তো বই পেতেন না। ইংরেজের কয়েদখানার নারকেল ছোবড়া পিটে সরু সরু তার বের করতে করতে বা ঘানি ঘুরিয়ে দিনে 15 সের সর্ষের তেল বের করে মাসের পর মাস কেটে গেছে। এই রুটিনের একটু এদিক ওদিক হলে হয় টিকটিকিতে চড়িয়ে চাবুক মারা হতো, নইলে খানা বন্ধ। আহ্লাদ করে কে আর তাকে তার পছন্দসই বই জোগাচ্ছে? তাছাড়া বই পেলেও
সমস্ত দিন হাড় ঘেঁতো করা খাটুনির পর পড়ার মতো উদ্যম আর থাকত না। শরীর থেকে সমস্ত এনার্জি নিংড়ে নিয়ে ফের তাকে সেলে ঢুকিয়ে তালাবন্ধ করে দেওয়া হতো। সেলুলার জেল থেকে মুক্তি পাওয়ার পর শেখরনাথ আবার তার পুরনো অভ্যাসে ফিরে গেছেন। বিনয় অবশ্য শুয়ে পড়েনি। শিয়রের দিকের বড় টেবিলটার ওপর আরও একটা জোরালো লণ্ঠন জ্বলছে। সেখানে বসে সে তাদের নতুন ভারত কাগজের জন্য প্রতিবেদন তৈরি করছিল। পোর্ট ব্লেয়ারে মোহনবাসী কর্মকারের চিকিৎসার জন্য যে কটা দিন তাদের থাকতে হয়েছে, শেখরনাথ তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলুলার জেলটা দেখিয়েছেন। ইংরেজ আমলের এই বিশাল কয়েদখানার প্রায় 850-900 সেলে সাধারণ বন্দি থেকে স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লবীরা কি অবস্থায় দিন কাটিয়েছেন, তাঁদের উপর কি নিদারুণ নির্যাতন চালানো হতো, তার অনুপুঙ্খ বিবরণ দিয়েছেন তিনি। শুনতে শুনতে সেই সব দিনে স্পষ্ট সব ছবি চোখের সামনে ফুটে উঠছে বিনয়ের। শুধু কি সেলুলার জেলেই? পোর্ট ব্লেয়ারের দক্ষিণ দিকে সাদিপুরেও তাকে নিয়ে গেছেন শেখরনাথ। সেলুলার জেলের পুরুষ কয়েদিদের সঙ্গে সাউথ পয়েন্ট জেলের মেয়ে কয়েদিদের বিয়ে দিয়ে তাদের সাদিপুরে পাঠানো হতো। এই সব কয়েদিরা বিয়ের পর কিভাবে ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করছে নিজের চোখে দেখে এসেছে বিনয়। দাম্পত্য জীবনের স্নিগ্ধ মধুর আস্বাদ এই ভয়াবহ হত্যাকারীদের আমূল বদলে দিয়েছে। তাদের দুর্ধর্ষ হিংস্র প্রবৃত্তি ধীরে ধীরে জুড়িয়ে শান্ত হয়ে গেছে। ঘর গৃহস্থালির মধ্যে খুব সম্ভব কোনো অলৌকিক জাদু লুকোনো থাকে। সেলুলার জেল আর সাদিপুর নিয়ে শুধু একটা নয়, 7-8 কিস্তির একটা লেখা তৈরি করতে হবে। ফটোগ্রাফার নকুল বিশ্বাস এই 2 জায়গার প্রচুর ছবি তুলেছে। লেখাটা শেষ হলে তার সঙ্গে ছবিগুলো পোর্ট ব্লেয়ারে বিশ্বজিৎ রাহার কাছে নকুলের হাত দিয়ে পাঠিয়ে দেবে বিনয়। বিশ্বজিৎ পাঠাবেন কলকাতায় নতুন ভারতের চিফ রিপোর্টার প্রসাদ লাহিড়ীর কাছে। আজ লেখাটা শুরু করেছে সে। এখন কত রাত কে জানে। সামনের খোলা জানলার বাইরে যতদূর চোখ যায় উঁচু উঁচু পাহাড়, সেগুলোর গায়ে 1000 বছরের আদিম অরণ্য, খানিক দূরের সমুদ্র, সমস্ত কিছুই ঝাপসা। সন্ধ্যের পর থেকে কুয়াশা পড়তে শুরু করেছিল। এই কুয়াশা ক্রমশ গাঢ় হতে হতে চারিদিক ঢেকে ফেলেছে। এটা খুব সম্ভব পূর্ণিমা পক্ষ। আকাশে হয়তো চাঁদ আছে, কিন্তু কুয়াশা ভেদ করে তার মায়াবী আলো জেফ্রি পয়েন্টে পৌঁছতে পারছে না। যেদিকেই তাকানো যাক সব ঘোলাটে, আবছা আবছা। ঘষা ঘষা কাঁচের ভেতর দিয়ে তাকালে যেমন মনে হয় অনেকটা সেই রকম। মানুষের সারা শব্দ কোথাও নেই। ডান পাশে রিফিউজিদের ব্যারাক আর তাঁবুগুলো একেবারে নিঝুম। এখানকার মনুষ্য জগৎ ঘুমের আড়কে ডুবে আছে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড আদৌ নিঃশব্দ নয়। বাঁ দিক থেকে অবিরল সমুদ্র গর্জন ভেসে আসছে। বিনয় টের পাচ্ছে বঙ্গোপসাগরের বিশাল বিশাল ঢেউ প্রবল আক্রোশে আছড়ে পড়ছে সোনালি বালির সৈকতে। সমুদ্র থেকে ঝোড়ো হাওয়া উঠে এসে জঙ্গলের মহা মহা বৃক্ষগুলিকে নাস্তা নাবুদ করে চলেছে। তারই মধ্যে রাতজাগা পাখিরা থেকে থেকে ডেকে উঠছে। জেফ্রি পয়েন্টে মধ্যরাতের এইসব ছবি এবং শব্দ তার চেনা। লিখতে লিখতে হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়ল বিনয়। পোর্ট ব্লেয়ার থেকে জেফ্রি পয়েন্টে ফেরার পর বাবার কথা একবারও ভাবেনি সে। উদ্বাস্তুদের এই সৃষ্টি ছাড়া উপনিবেশে এমন সব কাণ্ড ঘটে গেছে যে ভাবার মতো সময়ও ছিল না। কোনো কার্যকারণ নেই, তবু মনের গোপন এক কুঠুরি থেকে অবনীমোহন এই মধ্যরাতে বেরিয়ে এলেন। মনের ভাবগতি বোঝা ভার। কখন কোন দিকে মানুষকে ছুটিয়ে নিয়ে যাবে অনেক সময় আগে থেকে তার সংকেত মেলে না। অবনীমোহনের চিঠি আগেও পেয়েছে বিনয়। এবার পোর্ট ব্লেয়ারে থাকার সময় তার আরও একটা চিঠি এসেছে। সেটা বিনয়ের কাছেই আছে। কি ভেবে খাটের তলা থেকে নিজের সুটকেসটা টেনে এনে সেটার ভেতর থেকে চিঠি বের করে ধীরে ধীরে পড়ে ফেলল। এই নিয়ে 12 পড়া হলো। বিনয়ের বাবা অবনীমোহন বসু চিরকালই তার কাছে মস্ত এক প্রহেলিকা। প্রথম জীবনে তিনি কয়েক বছর অধ্যাপনা করেছেন, তারপর হঠাৎই নেমে পড়লেন ব্যবসায়। দ্বিতীয় মহাযুদ্ধের সময় কলকাতা থেকে ঢাকা ডিস্ট্রিক্টের রাজদিয়ায় গিয়ে
জমি কিনে চাষবাস শুরু করলেন। খুব বেশি হলে 1.5-2 বছর। তারপর জমি জমা আবাদ ছেড়ে ছুড়ে আসামে গিয়ে চুটিয়ে কিছুকাল কন্ট্রাক্টারি। মহাযুদ্ধ শেষ হলে কলকাতায় ফিরে এক গুরুর কাছে দীক্ষা নিয়ে মগ্ন হলেন ধর্মে কর্মে। কলকাতায় আর কদিনই বা থাকতেন। মাঝে মাঝেই চলে যেতেন বেনারসের গুরুর আশ্রমে। জীবন যাপনে শৃঙ্খলা নেই, নেই ধারাবাহিক কোনো পরিকল্পনা। সম্পূর্ণ খামখেয়ালি একটি মানুষ। স্ত্রী আগেই মারা গিয়েছিলেন, কিন্তু 3টি সন্তান তো ছিল, সুনীতি, সুধা আর বিনয়। তাদের নিয়ে গুছিয়ে গাছিয়ে বাকি দিনগুলো স্বচ্ছন্দে কাটাতে পারতেন। কিন্তু ঘর সংসারের প্রতি আসক্তি তার ছিল না। সব পিছুটান ছিন্ন করে চিরকালের মতো চলে গেলেন গুরুর আশ্রমে কাশীতে। এত এত কাণ্ড ঘটানোর পরও বাবাকে নিয়ে বিনয়ের মন হতো উদার, সহানুভূতিশীল, হৃদয়বান। কিন্তু বেনারসে যাওয়ার আগে তাঁর সম্বন্ধে বিনয়ের যাবতীয় ধ্যান ধারণা ভেঙে চুরমার করে দিয়ে গেছেন অবনীমোহন। দাঙ্গায় ধর্ষিতা ঝিনুককে তিনি মনে প্রাণে গ্রহণ করতে পারেননি। রক্তের মধ্যে সঞ্চরমান আজন্মের জীর্ণ সংস্কারকে বিসর্জন দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। অপমানে, মানসিক আঘাতে বিপর্যস্ত ঝিনুক নিরুদ্দেশ হয়ে যায়। সেই চরম ধাক্কাটা এসে লাগে বিনয়ের উপর। যে মেয়েটি কিশোর বয়স থেকে তার শ্বাস প্রশ্বাসে জড়িয়ে আছে, উদ্ভ্রান্তের মতো তাকে বিশ্বব্রহ্মাণ্ডে খুঁজে বেরিয়েছে সে। শেষ পর্যন্ত আন্দামানে তার সঙ্গে হঠাৎই দেখা হয়ে গেছে। এই সময় এসে গেছে অবনীমোহনের চিঠি। তিনি মৃত্যুশয্যায়। পৃথিবী থেকে চিরবিদায়ের আগে তার সংস্কার মুক্তি ঘটেছে। ঝিনুকের সঙ্গে অমানসিক নির্মম আচরণের জন্য এখন তিনি অনুতপ্ত, গ্লানিবোধে জর্জরিত। অবনীমোহন লিখেছেন, বিনয় যেন যেভাবে পারে ঝিনুককে খুঁজে বের করে একবার তার কাছে নিয়ে যায়। পৃথিবীর বায়ুমণ্ডল থেকে ফুসফুসে শেষ শ্বাসটি নেওয়ার আগে চিরদুঃখী মেয়েটার কাছে তিনি ক্ষমা চেয়ে নেবেন। সেল কালেক্টরদের মোটর বোটটা জেফ্রি পয়েন্টে আসবে কয়েকদিন পর। ওরা বলেছে তাকে মিডল আন্দামানে পৌঁছে দেবে। সেখানে গিয়ে ঝিনুককে বুঝিয়ে সুঝিয়ে কলকাতায় নিয়ে যাবে বিনয়। তারপর বেনারস। 1-1.5 মাসের আগে কি তা সম্ভব? ততদিন কি অবনীমোহন বেঁচে থাকবেন? তাহলে এখন কি করবে সে? দেশভাগের পর কত সংকটের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু এমনটা আগে আর কখনো তার জীবনে আসেনি। হঠাৎই মধ্যরাতে জেফ্রি পয়েন্টের নিঝুম রিফিউজি সেটেলমেন্টকে চকিত করে একটা ব্যাকুল আর্ত করুণ চিৎকার কারোর হৃৎপিণ্ড ভেদ করে যেন একটানা উঠে আসতে লাগল। চমকে উঠল বিনয়। ওপাশের খাটে ধর্মর করে উঠে বসেছেন শেখরনাথ। বিভ্রান্তের মতো জিজ্ঞেস করলেন, কেউ যেন কাঁদছে, তাই না? বিনয় মাথা নাড়ল। হ্যাঁ। কোন দিক থেকে আওয়াজটা আসছে বুঝতে পারছি না। চলো তো দেখা যাক, এই নিশুতি রাতে কে এমন করে কাঁদছে। শেখরনাথকে খুব চিন্তিত দেখালো। চকিতে অবনীমোহনের চিঠি টেবিলের দেরাজে ঢুকিয়ে দিয়ে তার সামনের লণ্ঠনটা এক হাতে ঝুলিয়ে নিল বিনয়। শেখরনাথ নিলেন একটা 4 ব্যাটারির বড় টর্চ। তারপর দুজন ঘর থেকে বেরিয়ে পড়ল। শেখরনাথের খাটের পাশে ছোট টেবিলের ওপর যে লণ্ঠনটা জ্বলছিল সেটা জ্বলতেই লাগল। কান্নাটা আরো তীব্র, আরো করুণ হয়ে উঠেছে। ঘরের বাইরে এসে টর্চ জ্বাললেন শেখরনাথ। কিন্তু বিনয়ের হাতের লণ্ঠন বা টর্চের আলো চারপাশের কুয়াশা মাখা জমাট ঘোলাটে অন্ধকার সরিয়ে বেশি দূর এগোতে পারছে না। বিনয়ের হঠাৎ মনে পড়ল, এমন কান্না আগেও সে শুনেছে। শুধু কোনো এক জায়গায় নয়, অনেক অনেক জায়গায়। সেই সব কান্নাতেও ছিল একই আকুলতা, বুকে শেল বিঁধলে যেরকম হয় সেই একই যন্ত্রণা। কিন্তু কোথায় কোথায় শুনেছিল কিছুতেই ভেবে পেল না বিনয়। উদ্বাস্তুদের ব্যারাকগুলোতে কোনো রকম সারা শব্দ নেই। সারাদিন জমিতে প্রচণ্ড খাটাখাটুনির পর খেয়ে দিয়ে এমন গভীর ঘুমে তারা তলিয়ে আছে যে মধ্যরাতের এই আর্ত রোদনও তাদের ঘুম ভাঙাতে পারেনি। বিনয়রা যে ঘরে আছে তার পেছন দিকে রয়েছে আরও 5-6টা অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া লম্বা লম্বা ঘর। সেগুলো পুনর্বাসন দপ্তরের কর্মীদের আস্থানা। সেখানেও কেউ জেগে আছে মনে হলো না।
বাইরে বেরিয়ে কয়েক পা এগিয়ে থেমে গিয়েছিল বিনয়রা। স্নায়ুগুলো টান টান করে আন্দাজ করতে চেষ্টা করলেন শেখরনাথ। বিনয়ও তাই করল। কয়েক লহমা বাদে শেখরনাথ দিক নির্ণয় করে ফেললেন। আমার কি মনে হয় জানো, কান্নার আওয়াজটা আসছে নতুন রিফিউজিদের তাঁবুগুলোর দিক থেকে। বিনয়েরও তেমনটাই মনে হচ্ছে। সে আস্তে মাথা নাড়ল। হ্যাঁ, ওখানেই যাওয়া যাক। শেখরনাথ বললেন, একটু দাঁড়াও। বলেই হাঁক ডাক করে পরিতোষদের ঘুম ভাঙালেন। পরিতোষ, ধনপত এবং রিহ্যাবিলিটেশনের অন্য সব কর্মীরা হুড়মুড় করে বেরিয়ে এলো। অবাক বিস্ময় পরিতোষ জিজ্ঞেস করল, কি ওইসে কাকা? শেখরনাথ বললেন, শুনতে পাচ্ছ না? চোখে ঘুমের ঘোর ছিল পরিতোষের। লহমায় সেটা কেটে গেল। কান্নার শব্দটা তার কানে গেছে। কান খাড়া করে শুনতে শুনতে বলল, মনে লয় নয়া রিফিউজিগো যে তাম্বুগুলান রাখা হইছে হেই হান থিকা আওয়াজহান আইতে আসে, কিন্তু এত রাইতে অমন কইরা কান্দে ক্যাডা? কেনই বা কান্দে? সেটা জানার জন্যই তো চলে এসেছি। তুমি এখানকার একজন বড় কর্তা। তোমার এত ঘুম যে এই সেটেলমেন্টে কত দুঃখে কে কাঁদছে টেরই পাও না। আরও 2-4টে লণ্ঠন জ্বালিয়ে আনতে বলো তোমার লোকজনদের, তারপর দেখি কি হলো। বর্মীরা চটপট 5-6টা জ্বলন্ত হ্যারিকেন জেলে নিয়ে এলো। এদিকে ব্যারাকে যে উদ্বাস্তুরা রয়েছে তাদেরও ঘুম ভেঙে গেছে। অনেকেই দরজা খুলে বেরিয়ে এসেছে। কয়েকজনের হাতে কেরোসিনের কুপি বা লণ্ঠন। ডান পাশে খানিকটা এগিয়ে যেতে দেখা গেল 21টা তাঁবুর প্রায় সবাই বেরিয়ে এসে গোল হয়ে এক জায়গায় দাঁড়িয়ে কাকে যেন ব্যগ্রভাবে কিছু বোঝাবার চেষ্টা করছে। এখানেও প্রচুর আলো। এতজন একসঙ্গে কথা বলায় গুঞ্জনের মতো শোনাচ্ছে। পরিতোষ ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। এই, তোমরা সইরা সইরা খাড়াও, কাকায় আইসেন, পদ দাও। উদ্বাস্তুদের জটলাটা সসম্ভ্রমে খানিকটা দূরে সরে রাস্তা করে দিল। এবার চোখে পড়ল একটি মেয়ে মানুষ, 60-এর কাছাকাছি বয়স, গাল ভাঙা, চোখ গর্তে ঢোকানো, কণ্ঠার হাড় ঠেলে বেরিয়ে এসেছে, মাথায় কাঁচা পাকা চুল, পরনে এই সেটেলমেন্ট থেকে দেওয়া কালো পাড় সাদা শাড়ি। ঘোমটা নেই, বসে আছে ঘাসের জমিতে আর কেঁদেই চলেছে, বিরামহীন। তার চারপাশে মানুষের দঙ্গল, সেদিকে এতটুকু হুঁশ নেই। শেখরনাথ নরম গলায় বললেন, কিন্তু না মা, কি কষ্ট আমাকে বলো। মেয়ে মানুষটি উত্তর দিল না। তার ডাইনে বাঁয়ে সামনে পেছনে এত যে লোকজন, এতটুকু দৃকপাত নেই। সে কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। আরও 2-4 বার বলেও মেয়ে মানুষটির কাছ থেকে কিছুই জানা গেল না। অগত্যা ভিড়ের দিকে চোখ ফিরিয়ে শেখরনাথ জানতে চাইলেন, কাদের সঙ্গে এ এসেছে? ভিড়ের ভেতর থেকে একটা খয়াটে চেহারার আধবয়সী লোক আর বছর 40-এর শীর্ণ মেয়ে মানুষ কপা এগিয়ে এলো। পুরুষটি বলল, আমাগো লগে আইসে বড় কর্তা। শেখরনাথ যে জেফ্রি পয়েন্টের সবচেয়ে মান্যগণ্য মানুষ, অশেষ প্রতাপ তার, সেটা এখানে পা দিয়ে টের পেয়েছে সে। শেখরনাথ জিজ্ঞেস করলেন, এ তোমার কে হয় মা? অস্বস্তি পড়ল লোকটার চোখে মুখে। ভেতরে ভেতরে তার যেন দ্বিধা চলছে। একটু চুপ করে থেকে সেটা কাটিয়ে মিনমিনে গলায় বলল, ওই মায়ের লাখান। লোকটার কথা বলার ভঙ্গি, চোখ মুখের চেহারা সব মিলিয়ে কি যেন রয়েছে, ছলচাতুরি। কেমন যেন ধন্দে পড়ে গেলেন শেখরনাথ। সোজাসুজি তার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। মায়ের মতো বলছো, তবে কি মা নয়? শেখরনাথের কণ্ঠস্বরে এমন এক দৃঢ়তা ছিল যে চুপসে গেল লোকটা। বার কয়েক ঢোক গিলে বলল, তাইলে আপনারে হগল কথা খইলা কইতে হয়। সত্যি কথা বলবে। যদি বুঝি কোনো রকম বজ্জাতি রয়েছে, এখানকার জমি জমা তো পাবেই না, তোমাকে এখানে থাকতেও দেওয়া হবে না। হাত জোর করে শির দাঁড়া ঝুঁকিয়ে লোকটা কাঁপা কাঁপা গলায় বলল, মা কালীর কিরা, সাচাই কমু, মিশা কইলে যেন আমার মাথায় ঠাটা পড়ে। ওদিকে আশ্চর্য একটা ব্যাপার ঘটে গেল। বয়স্কা মেয়ে মানুষটি এতক্ষণ অনর্গল কেঁদে যাচ্ছিল,
আচমকা একেবারে চুপ হয়ে গেল। তারপর হাতে ভর দিয়ে উঠে এলোমেলো পায়ে টলতে টলতে সামনের একটা তাঁবুতে ঢুকে পড়ল। বাইরে থেকে তাকে আর দেখা যাচ্ছে না। বেশ অবাকই হলেন শেখরনাথ। আধবুড়ো সেই লোকটাকে বললেন, বৃদ্ধা কি ওই তাঁবুতে থাকে? লোকটা আস্তে ঘাড় কাত করল, হ, আমরাও ওই তাঁবুতে থাকি, আমাগো লাগে হ্যাঁও থাকে। শেখরনাথ এবার পরিতোষের দিকে তাকালেন। বিনয় আর আমার বসার জন্য টুল ফুল কিছু এনে দিতে পারো? পরিতোষ রিহ্যাবিলিটেশনের বর্মী কর্মীদের হাত নেড়ে ইঙ্গিত করতেই চোখের পলকে তারা কোত্থেকে দুটো চেয়ার নিয়ে এলো। বসতে বসতে শেখরনাথ সেই লোকটাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? লোকটা বলল, নিত্যানন্দ বণিক, তয় সিনাজানা মাইনসে নিত্যা কইয়া ডাকে। নিত্যানন্দ, এবার ওই বৃদ্ধার কথা বলো। যেসব উদ্বাস্তুরা কান্নার আওয়াজে ঘুম থেকে উঠে এসেছিল তারা কেউ ব্যারাক বা তাঁবুতে ফিরে যায়নি। অপার কৌতূহল নিয়ে কুয়াশা ভেজা জমিতে শেখরনাথদের সামনে ঘেঁষাঘেঁষি করে উবু হয়ে বসে পড়েছে। তবে নিত্যানন্দ কিন্তু দাঁড়িয়েই রয়েছে। সে শুরু করল, আমাগো দেশ আসিল ঢাকা জেলার ভাগ্যকুলে, স্টিমার ঘাটা থিকা 30 মাইল দূরে মুন্সিপুর গ্রামে। ওইদিকে বড় দাঙ্গার সময়ও অশান্তি আয় নাই। হিন্দু মুসলমানের মধ্যে মিলমিশ আসিল, কাইজা বিবাদ কোনোদিন বাদে নাই। কিন্তু পাকিস্তান হওয়ার পর মুসলিম লীগের গুন্ডা আর আনসারেরা প্রথম প্রথম হিন্দুগো শাসাইত। ভিটা মাটি দেশ সাইরা ইন্ডিয়া চইলা যাইতে হইব। হের পর রাইতের আন্ধারে ঘরে ঘরে আগুন ধরাইয়া দিতে লাগলো। যুবতী মাইয়াগো টাইনা লইয়া যাইত, বাধা দিলে দাও দিয়া কোপাইয়া শেষ কইরা দিত। দেশভাগের ঠিক আগে সেই সময় অখণ্ড ভারত জুড়ে দাঙ্গা শুরু হয়েছিল। তখনকার মতো মুন্সিপুর রেহাই পেলেও পাকিস্তান কায়েম হওয়ার সময় থেকেই নিত্যানন্দদের গ্রাম শুধুই নয়, চারপাশের এলাকা একেবারে নরক হয়ে উঠেছিল। যেমন পূর্ব পাকিস্তানের অসংখ্য গ্রামগঞ্জে এমনটা হয়েছে। দেশভাগের আগে যত রক্তপাত হয়েছে, দেশভাগের পর হয়েছে তার 20-50 গুণ বেশি। পাকিস্তান হওয়ার পরও আগুন, ধর্ষণ, হত্যাকাণ্ড থামেনি। যে ছিন্নমূল মানুষরা অনন্ত আতঙ্কে সীমান্তের ওপার থেকে পশ্চিমবঙ্গ হয়ে আন্দামানে চলে এসেছে, এসব তাদের সকলেরই জানা। সীমা পরিসীমাহীন ত্রাস আর উৎকণ্ঠা নিয়ে শুধু প্রাণ বাঁচাতে তাদের দেশ ছাড়তে হয়েছে। শ্রোতাদের কেউ সাড়া শব্দ করল না। নিত্যানন্দ বলতে লাগল, দেশে আর থাকুন গেল না। একদিন নিশুত রাইতে আমার বউ উলুপি আর একমাত্র পোলা মংলারে লইয়া সোরেল্লা খান সৈদ্য পুরুষের ভিটা সাইরা বাইর হইয়া পড়লাম। এরপর সে যা বলে গেল তা এইরকম। মুন্সিপুর থেকে তাদের যেতে হবে ভাগ্যকুল স্টিমার ঘাটায়। সেখান থেকে স্টিমার ধরে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে রিফিউজিদের জন্য স্পেশাল ট্রেনে চেপে কলকাতার নিরাপদ আশ্রয়ে। ভাগ্যকুল তো ঘরের কাছে নয়, পাক্কা 30 মাইল দূরের পথ। এতটা রাস্তা পায়ে হেঁটে যে যাবে তাতে প্রাণের ঝুঁকি আছে। আনসার আর লীগের ঘাতক বাহিনী দা, কুড়াল, তলোয়ার, বর্ষা, ট্যাটা এমন সব মারণাস্ত্র নিয়ে তককে তককে থাকে। কাফের দেখলে নিস্তার নেই, ঝাঁপিয়ে পড়বে। পূর্ব পাকিস্তানের সকলেই তো আর অমানুষ হয়ে যায়নি। দয়ামায়া আছে এমন মানুষের সংখ্যাও প্রচুর। এক পরিচিত বিশ্বাসী মাঝি ঘুর পথে খাল, বিল আর একটা ছোট শাখা নদী পেরিয়ে নির্জন জংলা জায়গায় এসে নৌকা থামালো। সেখান থেকে ভাগ্যকুল 2-2.5 মাইলের বেশি হবে না। এই দিকটা তখনও হানাদারদের নজর এড়িয়ে শান্তই আছে, কোনো রকম গণ্ডগোল হয়নি। মাঝির নাম ফকিরা। সে বলেছিল, নিত্যা ভাই, তোমরা এখানে লাইমা যাও, যত তড়াতড়ি পারো পাউসা লাইয়া স্টিমার ঘাটায় সইলা যাইবা। আল্লাহর মেহেরবানিতে তোমাকে কোনো বিপদ হইব না, তিনি রক্ষা করবেন। নেমে পড়েছিল নিত্যানন্দরা। ফকিরা নৌকার মুখ ঘুরিয়ে ফিরে গিয়েছিল। তখনও ভোরের আলো ফোটেনি। আবছা আবছা অন্ধকারে ভরে আছে চরাচর। এলাকাটায় গণ্ডগোল না বাঁধলেও বাঁধবে কতক্ষণ? পূর্ব পাকিস্তানে যে কোনো গ্রামগঞ্জে বা শহরে যখন তখন আগুন জ্বলে উঠতে পারে, বয়ে যেতে পারে রক্তের স্রোত।
পৃথিবীর এই ভূখণ্ডে চিরশান্তির কোনো অঞ্চল বলে কিছু নেই। নিত্যানন্দের মাথায় টিনের একটা বাক্স, তার বউ উলুপির কাখে শতরঞ্চি বাঁধা বিছানা এবং 2-4টে কাপড় চোপড়। তাদের 12 বছরের ছেলে মংলা বা মঙ্গলের কাঁধে কাপড়ের থলিতে টুকিটাকি কিছু জিনিসপত্র। যেটুকু বওয়া সম্ভব ঠিক ততটুকু নিয়েই তারা বেরিয়ে পড়েছে। বাকি সমস্ত কিছু পেছনে পড়ে থেকেছে। নিত্যানন্দরা শুনেছে একবার ভাগ্যকুলে পৌঁছতে পারলে কিছুটা হলেও আতঙ্ক কাটবে। স্টিমার ঘাটায় নাকি কিছু পুলিশ টুলিশ দেওয়া হয়েছে। দেশ ছেড়ে যারা চলে যাচ্ছে যৎ সামান্য হলেও ব্যবস্থা করা হয়েছে তাদের নিরাপত্তার। নিত্যানন্দরা নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল। বুকের ভেতর অনন্ত উৎকণ্ঠা। 2-2.5 মাইল রাস্তা কোনোরকমে পেরিয়ে যেতে পারলে মোটামুটি স্বস্তি। হঠাৎ চোখে পড়ল পেছন থেকে আরো অনেকে আসছে। আধো অন্ধকারে সারি সারি ছায়ামূর্তির দঙ্গল। ঘাসের উপর দ্রুত পা চালিয়ে হাঁটার অস্পষ্ট আওয়াজ ছাড়া কারুর মুখে টু শব্দটি নেই। প্রথমটা ভয় পেয়ে গিয়েছিল নিত্যানন্দরা। ঘাতক বাহিনী নয় তো? পরক্ষণে চোখে পড়েছিল ছায়ামূর্তিগুলির মাথায় বা কাঁধে তাদের মতোই বাক্স বা নানা আকারের ছোট বড় পোঁটলা পুঁটলি। এই দঙ্গলটার মধ্যে রয়েছে বুড়ো ধুরো, কাচ্চা বাচ্চা, নানা বয়সের পুরুষ এবং মেয়ে মানুষ। শ্বাস প্রশ্বাস সহজ হয়ে এসেছিল নিত্যানন্দদের। না, ভয়ের কারণ নেই। নারী পুরুষের ওই দঙ্গলটাও তাদের মতোই এই হননপুরি পেছনে ফেলে চিরকালের মতো চলে যাচ্ছে। জনতা কাছাকাছি চলে এসেছে, কিন্তু কেউ কারোকে কিছু জিজ্ঞেস করছে না। পাশাপাশি হেঁটেই চলেছে। আচমকা ভোরের অপার নৈঃশব্দকে চিরে ফেরে করুণ আর্ত চিৎকার, তার সঙ্গে মেশানো অস্পষ্ট বিলাপের মতো কিছু। অবিরল কাঁদতে কাঁদতে কেউ যেন কি বলে চলেছে, তার একটি বর্ণ বোঝা যাচ্ছে না। সেই কাতর আরতি বিশ্ব ব্রহ্মাণ্ডে যেন অন্তহীন বিষাদ ছড়িয়ে দিচ্ছিল। নিত্যানন্দ চমকে উঠেছিল। কে কাঁদে? এধারে ওধারে তাকাতে তাকাতে চোখে পড়ল একটা বড় ডালপালাওয়ালা গাছের তলায় একজন বুড়ো মেয়ে মানুষ বসে আছে। সেই কেঁদে চলেছে, ছেদহীন একটানা সেই কান্না। নিত্যানন্দদের সঙ্গে যে বিশাল মানব গোষ্ঠী হাঁটছিল তারা কিন্তু বয়স্ক মেয়ে মানুষটির দিকে ফিরেও তাকায়নি। এলাকাটা পেরিয়ে যত দ্রুত ভাগ্যকুলে পৌঁছানো যায় সেটাই তাদের একমাত্র লক্ষ্য। পথের পাশে বসে কে আকুল হয়ে কাঁদছে, কতটা শোক বা যন্ত্রণায় তার বুকের ভেতরটা খান খান হয়ে যাচ্ছে, 2-4 লহমা দাঁড়িয়ে যে সেই খবরটা নেবে তেমন সময়ও কারো নেই। নিত্যানন্দর কেন যেন মনে হয়েছিল মেয়ে মানুষটি অত্যন্ত বিপন্ন। অন্য সবার মতো সে তাকে এড়িয়ে যেতে পারেনি। কাছে গিয়ে তার কান্নার কারণটা জানতে চেয়েছিল। হঠাৎ কান্না থামিয়ে একেবারে চুপ বুড়ো মানুষটি। নিত্যানন্দ এবার জিজ্ঞেস করেছে, আপনার লগে আর কেউরে তো দেখতে আসি না, আপনি কি একেবারে একা? এবার আস্তে আস্তে মাথা নেড়েছে মেয়ে মানুষটি। অর্থাৎ তাই। নিত্যানন্দ বলেছে, এইখানে বইয়া আসেন কেন? আপনি গো কোন গেরাম? সাড়া পাওয়া যায়নি। নিত্যানন্দ কিন্তু তাকে ছাড়েনি। আপনি কি কোনোখানে যাইতে চান? মাথা হেলিয়ে পশ্চিম দিকে আঙুল বাড়িয়ে দিয়েছিল মেয়ে মানুষটি। কিছু একটা আন্দাজ করে নিত্যানন্দ বলেছে, আপনি কি ইন্ডিয়ায় যাইতে চান? জোরে মাথা ঝাঁকিয়েছে মেয়ে মানুষটি। অর্থাৎ সে ভারতেই যেতে চাইছে। অবাক হয়ে গেছে নিত্যানন্দ। আপনার নিজের মানুষজন তো কেউ রে দেখি না, একা একা কেমনে অত দূর দেশে যাইবেন? মেয়ে মানুষটি ফির আগের মতোই আকুল কান্নায় ভেঙে পড়েছে। কান্না জড়ানো ভাঙা ভাঙা গলায় বলেছিল, পৃথিবীতে আমার কেউ নাই, হগল শেষ। নিত্যানন্দ হতবুদ্ধির মতো তাকিয়ে থেকেছে অনেকক্ষণ। নিঃসঙ্গ বয়স্ক মেয়ে মানুষটিকে এভাবে ফেলে রেখে চলে যেতে তার পা সরেনি। অগুন্তি সন্ত্রস্ত ছিন্নমূল মানুষ ঊর্ধ্বশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু নিত্যানন্দ তা পারেনি। উলুপির সঙ্গে পরামর্শ করে মেয়ে মানুষটিকে সঙ্গে নিয়ে স্টিমার ঘাটায় চলে এসেছিল। সীমান্তের ওপারে পৌঁছবার পর তারা কোথায় থাকবে, কি খাবে, আদৌ কোনো আশ্রয় পাবে কিনা ঠিক নেই। নিত্যানন্দ ভেবেছে তাদের যা হবার
বয়স্ক মেয়ে মানুষটিরও তাই হোক। একটা বাড়তি মানুষকে সঙ্গে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঝাঁপ দিয়েছিল সে। ভাগ্যকুলে গিয়ে চোখে পড়েছিল অজস্র বালুসে চারিদিক ছয়লাভ। সামনে পেছনে ডাইনে বাঁয়ে যেদিকেই তাকানো যাক ভীত সন্ত্রস্ত সারি সারি মুখ। ভীষণ দমে গিয়েছিল নিত্যানন্দ, কেননা গোয়ালন্দের স্টিমার দিনে মাত্র একটা। দিন 7 ভাগ্যকুলে পড়ে থাকার পর তারা স্টিমারে উঠতে পেরেছিল। গোয়ালন্দে এসে আবার 3 দিন অপেক্ষা করতে হয়েছে, কারণ সেখানেও কত দিক থেকে কত মানুষ যে জড়ো হয়েছে। শেষ পর্যন্ত রিফিউজি স্পেশাল নামে ট্রেনে উঠতে পেরেছিল তারা। স্টিমারে আর ট্রেনে আসার সময় মাঝে মাঝেই মেয়ে মানুষটি বুক ফাটা চিৎকার করে উঠেছে। এর ভেতরেই নিত্যানন্দ তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে যেটুকু জানতে পেরেছে তা হলো, মেয়ে মানুষটির গ্রামের নাম নবীগঞ্জ। পূর্ব পাকিস্তানের অন্য সব এলাকার মতো সেখানেও শুরু হয়েছিল একতরফা হত্যা, ধর্ষণ, ঘরে ঘরে আগুন জ্বালিয়ে আদিম বর্বরতা। একদিন তার স্বামী আর 2 জোয়ান ছেলেকে তার চোখের সামনে কুপিয়ে শেষ করে দিয়েছিল জন্তুর দল। রক্তের স্রোত বয়ে গিয়েছিল তাদের উঠোনে, চাপ চাপ তাজা রক্ত। তাদের 17 বছরের একটি যুবতী মেয়ে ছিল। সে ভয়ে ঘরের ভেতর তক্তপোষের তলায় লুকিয়েছিল। ঘাতক বাহিনী হিংস্র চিতার মতো গন্ধ পেয়ে তাকে টেনে বের করে এনেছিল। উঠোনের এক কোণে দাঁড়িয়ে একেবারে পাথর হয়ে গেছে বয়স্ক মেয়ে মানুষটি। চোখের সামনে এইসব হাড় হিম করা দৃশ্য দেখতে দেখতে মাটিতে আছড়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে মূর্ছা। জ্ঞান ফেরার পর দেখেছে তাদের ঢেউ টিনের চাল আর কাঁচা বাঁশের বেড়ার 4খানা বড় বড় ঘর নিয়ে যে বাড়ি, সেটা পুড়ে ছাই হয়ে গেছে। তারা এবং সেই ঘাতকের দঙ্গলটা নেই। উঠোনের মাঝখানে জমাট বাঁধা থকথকে রক্তের ভেতর পড়ে আছে 3টে ক্ষতবিক্ষত মৃতদেহ। তার স্বামীর মাথাটা ধর থেকে আলাদা হয়ে চামড়ার সঙ্গে কোনো রকমে আটকে আছে। বিভীষিকাময় এই দৃশ্যগুলি দেখতে দেখতে হঠাৎ উন্মাদের মতো চিৎকার করে ওই হত্যাপুরী পেছনে পেলে ঊর্ধ্বশ্বাসে মেয়ে মানুষটি দৌড়তে শুরু করেছিল। এক মুহূর্তেও সে আর পাকিস্তানে থাকবে না। ধান ক্ষেত পাট ক্ষেতের ভেতর দিয়ে খাল বিলের ধার দিয়ে ছুটতে ছুটতে ভাগ্যকুলে স্টিমার ঘাটার কাছাকাছি চলে এসেছে মেয়ে মানুষটি। সে শুনেছে বর্ডারের ওপারে ইন্ডিয়ায় পৌঁছতে পারলে প্রাণটা অন্তত বেঁচে যাবে। প্রিয়জনদের এভাবে হারিয়ে সে পাকিস্তানে একা একা থাকবে কি করে? তার নামটা কোনোদিনই জানতে পারেনি নিত্যানন্দরা। যতবার জিজ্ঞাসা করেছে বলেছে সে তারার মা। নিত্যানন্দরা তাকে ডাকে খুড়িমা। সব জানিয়ে নিত্যানন্দ হাত জোর করে শেখরনাথকে বলেছে, বড় কর্তা, দুঃখী বুড়া মানুষরে পথে ফালাইয়া আইতে পারি নাই। কলকাতায় আইয়া কয়দিন শিয়ালদা স্টেশনে আসিলাম। এরপর রিলিফ ক্যাম্পে 6-7 মাস। এরপরই আন্ধার মানে হারা দিনে 2-1টার বেশি কথা কয় না। সারাক্ষণ মুখ বুইজা থাকে। শোকে মানুষ পাথর হইয়া গেছে। কোনো কোনো সময় বুক ফাটাইয়া কাঁদতে থাকে। একটু চুপ, তারপর ফের শুরু করল সে। খুড়িমারে লইয়া আইয়া কি দুষ করছি? কোনো অন্যায় হইছে? শেখরনাথ চেয়ার থেকে উঠে এসে নিত্যানন্দের মাথায় হাত রাখলেন। গম্ভীর গলায় বললেন, কোনো অন্যায় করনি, বরং পুণ্যের কাজ করেছ। তোমার মঙ্গল হোক। যাও, এবার সবাই শুয়ে পড়ো। বিনয়কে সঙ্গে করে নিজেদের ঘরে ফিরে এলেন শেখরনাথ। লণ্ঠনটা টেবিলের ওপর রাখতে রাখতে বিনয় বলল, নিত্যানন্দর মতো মানুষ আমি আগে কখনো দেখিনি কাকা। বিপদ আপদ নানান রকম আশঙ্কার মধ্যেও একটি নিরাশ্রয় বৃদ্ধাকে সঙ্গে করে ওপার থেকে নিয়ে এসেছে। শেখরনাথ সায় দিলেন, ঠিকই বলেছ। এই মহা দুঃসময় চরম সংকটেও লোকটা মনুষ্যত্বকে বাঁচিয়ে রেখেছে। এটা বিরাট ব্যাপার। নিত্যানন্দ খুব সম্ভব নিরক্ষর, কিন্তু বহু মহামহা পণ্ডিতের থেকেও ওর মহত্ব অনেক বেশি। একটু চুপচাপ। শেখরনাথের ওয়েস্ট অ্যান্ড ওয়াচ কোম্পানির একটা সেকেলে গোলাকার পকেট ঘড়ি আছে। সেটা কখনো তাকে ব্যবহার করতে দেখেনি বিনয়। যেখানে সেখানে ফেলে রাখেন। বালিশের তলা থেকে ঘড়িটা বের করে দেখতে দেখতে বললেন, অনেক রাত হয়ে গেছে, 2:37। লণ্ঠন নিভিয়ে দিচ্ছি। তাড়া দিতে লাগলেন, আজ আর তোমাকে লেখালেখি করতে হবে না।
এখন ঘুমাও, জেগে থাকলে শরীর খারাপ হবে। আলো নিভে গেছে, ঘর অন্ধকার। বিনয় শুয়ে পড়েছে ঠিকই। পোর্ট ব্লেয়ারের পেনাল কলোনি শাদিপুর নিয়ে প্রতিবেদনটা মাত্র 3-4 পাতা লিখেছে সে। বাকিটা না হয় কাল লেখা যাবে। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তারার মায়ের কান্না অনেক আগেই থেমে গেছে, কিন্তু সেটা যেন জেফ্রি পয়েন্টের সৃষ্টি ছাড়া এই স্তব্ধ নিশুতি রাতে ফের শোনা যাচ্ছে। হয়তো কাল্পনিক। কিছুক্ষণ আগে কান্নাটা শুনতে শুনতে মনে হয়েছিল এমন কান্না আরও অনেক জায়গায় শুনেছে, কিন্তু কোথায় কোথায় মনে করতে পারেনি। এবার পারল। সেই কান্না সে শুনেছে ঝিনুককে আগলে নিয়ে পূর্ব পাকিস্তান থেকে আসার সময় তার পাশা স্টিমার ঘাটায় হরিদাস সাহা নামে একটা আধবুড়ো সর্বস্ব খোয়ানো উদ্বাস্তুর বইয়ের গলায়। শুনেছে গোয়ালন্দ থেকে কলকাতার ট্রেন রিফিউজি স্পেশালের কামরায়, শিয়ালদা স্টেশনের চত্বরে, যুগলদের মুকুন্দপুর কলোনিতে, প্রিয়জনদের হারিয়ে আসার অবিরল ক্রন্দন। কেউ হারিয়েছে যুবতী মেয়েকে, কেউ ছেলে মেয়ে স্বামী বা অন্য কারোকে। সারা উপমহাদেশ জুড়ে এই শোকার্ত হাহাকার 1000 বছরেও বুঝিবা থামবে না। বুকে অব্যক্ত একটা কষ্ট হচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে। তার মধ্যে 2 চোখ বুজে এলো বিনয়ের। আজ এ পর্যন্তই। উপন্যাসের 17 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।